আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এবারের গণভোটে থাকছে 4টি প্রশ্ন। তবে গণভোটে কিভাবে ভোট দিতে হবে, কোথায় ভোট দিবেন, হ্যাঁ জয়যুক্ত হলে কি পরিবর্তন হবে অথবা না জয়ী হলে কি হতে পারে তা জানা নেই সাধারণ ভোটারদের। এমনকি নতুন ও শিক্ষিত ভোটারদের অনেকের কাছে স্পষ্ট নয় গণভোট ইস্যুটি। নেই এই সম্পর্কে ভোটারদের অবহিত করতে এখনো পর্যন্ত যথেষ্ট উদ্যোগে চোখে পড়েনি। বিস্তারিত হাসান জাভেদের রিপোর্টে। জুলাই আগস্ট আন্দোলনে 2024 সালের 5 আগস্ট দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠন করে জাতীয় ঐকমত্য কমিশন। গত বছরের 15 ফেব্রুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত 2 দফায় নিবন্ধিত ও অনিবন্ধিত 30টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করে এই কমিশন। আর 17 অক্টোবর সেই সনদে প্রধান উপদেষ্টা সহ 24টি রাজনৈতিক দল স্বাক্ষর করেন। এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট নেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার, যার কার্যক্রমও শুরু করেছে নির্বাচন কমিশন। এবারের গণভোটে মোট 4টি প্রশ্ন থাকছে। 1. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। 2. আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে। 3. সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 4. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই 4টি প্রশ্নে একমত হলে হ্যাঁ আর দ্বিমত থাকলে না ভোট দেয়া যাবে। গণভোটের এসব প্রশ্ন সম্পর্কে দেশের বেশিরভাগ ভোটারেরই ধারণা নেই। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও জানেন না গণভোট সম্পর্কে। গণভোট সম্পর্কে আপনি জানেন না কিছু? না, জাস্ট এতটুকু জানি যে মানে বাংলাদেশের সর্বস্তরের মানুষই ভোট দিয়ে সরকার নির্বাচন করবে। 2টা ভোট, একটা গণভোট এবং হচ্ছে কি একটা এমনি প্রভিন্সিয়াল ভোটগুলো। তো এই গণভোটটা কি, কেন হচ্ছে জানেন? এটার ব্যাপারে ভাই তেমন আইডিয়া নেই। গণভোটটা আমার নিজের পার্সোনালি এখনো দেখা হয়নি আসলে, এই জন্য হয়তো আমার সামনে আসেও না, এটাও হতে পারে। এখনো গণভোট সম্পর্কে জানেন না? হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন কি চিন্তা করছেন? অনেক কেমনে কোনটা দিয়ে এলা এটা পরেরটা পরে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বললেন, গণভোট সম্পর্কে ভোটারদের যেভাবে অবহিত করার প্রয়োজন ছিল এখন পর্যন্ত তা করা হয়নি। এই জিনিসগুলো মানুষের কাছে যত পরিষ্কার করার কথা, ব্যাখ্যা করার কথা একটা আয়োজনের মাধ্যমে, তা তো হয়নি। আপনি 10-11 মাস ধরে শীতাতপ কক্ষে বসে আপনি এগুলো বাস্তবায়ন করেছেন। আপনি কত রাজনৈতিক নেতাকে আপনি জাতীয় নেতা বানিয়েছেন এখানে দাওয়াত করে, চা নাস্তা হাবিজাবি করে আমরা দেখেছি একটা রাষ্ট্রীয় বাজেট গেছে, এটাতে আমি কনসার্ন না। কিন্তু এরপরে আপনি সম্প্রচার মাধ্যমগুলো কি এটা নিয়ে আয়োজন করেছে যে এই প্রস্তাবনা এইটা, এই প্রস্তাবনা এইটা, অর্থাৎ যেই মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়, তা তো হয়নি। বাংলাদেশের ইতিহাসে মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথমবার হয়েছিল 1977 সালের 30 মে, যার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা পায়। দ্বিতীয় গণভোট হয় 1985 সালের 21 মার্চ। প্রয়াত রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা পেয়েছিল সেই ভোটে। সর্বশেষ 1991 সালের 15 সেপ্টেম্বর গণভোটে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই গণভোট কি, কেন এবং এতে কী বিষয় সন্নিবেশিত আছে তা বেশিরভাগ ভোটাররা এখনও অবহিত নন। তাহলে যে উদ্দেশ্যে এই গণভোট আয়োজন হচ্ছে তা কি পুরোপুরি সফলতা বয়ে আনবে? হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিন আজ আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল 10টা থেকে শুরু হয়েছে প্রার্থিতা ফিরে পাবার আপিল শুনানি। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির দ্বিতীয় দিনে বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগারগাঁওয়ে কমিশন ভবনে 70টি আবেদনের ওপর শুনানি শুরু হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ 57টি আবেদন মঞ্জুর করে নির্বাচন আপিল কমিশন। বাতিল করা হয় 7টি আবেদন, স্থগিত রাখা হয়েছে 6টি আবেদন। প্রথম 2 দিনে 140টি আপিলের নিষ্পত্তি হয়েছে। আগামী 18 জানুয়ারি 645টি আবেদনের শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহারের পর 20 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় স্কুল ছাত্রীকে খুনের অভিযোগে অন্যতম সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গত শনিবার রাজধানীর বনশ্রীর বাসা থেকে স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় তাকে আটক করা হয়। এই ঘটনায় নিহত শিক্ষার্থীর বোন ঝুমুর আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সময় মিলনকে বাসা থেকে বের হতে দেখা যায়। পুলিশ জানিয়েছিল তাকে গ্রেফতার করলে হত্যাকাণ্ডের মোটিভ ও আরও কেউ জড়িত কিনা তা জানা যাবে। নিহত ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। উত্তরাঞ্চল সহ দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে উত্তরাঞ্চলের প্রায় সবকটি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে। কাক ডাকা ভোর আর দুপুরের চিত্র একই মনে হয়, কারণ দেখা নেই সূর্যের। মাঝে মধ্যে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। একই চিত্র কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর ও সিরাজগঞ্জে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। দিনমজুর ও শ্রমজীবী মানুষগুলো পড়েছেন দুর্ভোগে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। 2টি ম্যাচ দিয়ে বিপিএল এর সিলেট পর্ব শেষ হতে যাচ্ছে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট রংপুর। খেলাটি শুরু হবে দুপুর 1টায়। টানা 2 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে গেছে রংপুর। সিলেটের বিপক্ষে আজ রংপুরের সুযোগ ফর্মে ফেরার। কাগজে কলমে সেরা দল হলেও লিটন সোহানদের অফ ফর্মে ভুগছে রংপুর। প্রথম ম্যাচে 47 রান করলেও এরপর থেকেই রান খরায় ভুগছেন জাতীয় দলের টি-20 অধিনায়ক। এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিতে সন্ধ্যায় ঢাকার বিপক্ষে খেলতে নামবে রাজশাহী। খেলাটি শুরু হবে সন্ধ্যা 6টায়। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।